বুলি, আয় বুলি, লক্ষ্মী মা আমার, অনেক বেলা হয়ে গেছে, ওঠ মা। আহ, এত সকাল সকাল ডাকছো কেন মা? যাও, আমায় আরেকটু ঘুমোতে দাও। আচ্ছা ঘুমা, আমি বাইরে গিয়ে দেখি মহারানীটা করছেটা কি। হ্যাঁ মামি, আমি এখানে গো, হাঁস মুরগিকে খেতে দিচ্ছি। আমার সামনে একটু আয় তো মা, তোকে অনেক সময় ধরে দেখিনি, চেহারাটা একটু দেখে নি। হ্যাঁ মামি, বলো, কিছু বলবে? বলছি সকালটা হয়েছে কখন? হ্যাঁ, আমার মেয়েটা যে সকালে না খেয়ে থাকতে পারে না, সেদিকে খেয়াল আছে তোর? সকালের বাসি কাজগুলো তো সবে করলাম মামি, হাঁস মুরগিগুলোকে খেতে দিয়ে এক্ষুনি যাচ্ছি রান্না করতে। একটা কাজের গুণ নেই। উফ, মেয়েটাকে নিয়ে আর পারি না বাবু। হা করে দেখছিসটা কি? তাড়াতাড়ি রান্না কর গে। কি রান্না করব মামি? মেয়েটা আমার ফুলকো ফুলকো লুচি আর আলুর দম খেতে খুব পছন্দ করে। তুই ফুলকো লুচি বানিয়ে টমেটোর আচার আর ফুলকপির বড়াটা করে রাখিস। তোর মামা কিন্তু এক্ষুনি চলে আসবে, এসে যেন খাবারটা পায় বলে দিলাম। হ্যাঁ মামি, এক্ষুনি যাচ্ছি। মা, ও মা, কোথায় গেলে গো? এই তো মা, আমি ঘরে। আয় সোনা মা। ঘুমটা ভাঙলো মা? ইস, মুখটা শুকিয়ে একদম শুপসে গেছে। যাবে না? খুব যে খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবারটা দাও। চল তো গিয়ে দেখি হতসারির রান্নাটা হলো কিনা। একটা কাজও যদি ওকে দিয়ে ঠিকঠাক ভাবে হয়। কিরে, তোর রান্না হলো নাকি? এই তো মামি, প্রায় হয়ে এলো। তোর রান্না হবে কখন আর আমি কখন খাবো? হ্যাঁ, সকাল সকাল রান্না বসাতে পারিস না? জানিস না আমি না খেয়ে বেশি সময় থাকতে পারি না। রাগ করিস না বোন, এই তো প্রায় হয়ে এলো। কে তোর বোন? আমায় বোন বলবি না। ছেড় আবার কত শখ। তাড়াতাড়ি রান্না সেরে খাবার নিয়ে আয় ঘরে। আপদটা খাট থেকে নামলেই বাসি। সারাদিন কি করে কে জানে, কোনো কাজই সময় মতো করতে পারে না। মাগো, এ তুমি আমায় কোথায় রেখে গেলে? সারাক্ষণ এত কাজ করেও এদের কোনো মন পাই না। তোমাকে যে ভীষণ মনে পড়ছে মা। এইদিকে দিনু সেই সকাল থেকে স্বর্ণালী নদীতে ছিপ নিয়ে বসে আছে মাছ ধরার অপেক্ষায়। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। না, মাছ মনে হয় আমার কপালে নেই। সেই সকাল থেকে ছিপ নিয়ে বসে আছি, একটা মাছও বাঁধলো না। কি করে টানবো সংসারের এই ঘানি আমি? কি গো দাদা, এখনো ছিপ নিয়ে বসে আছো? মাছ পেলে না বুঝি? আরে পাবে কি, দেখছিস না একটা ছিপ নিয়ে সকাল ধরে বসে আছে। মাছ ধরতে হলে আমাদের মতো বড় জাল আর নৌকার ব্যবস্থা করো গো, তবেই মাছ পাবে। সামর্থ্য থাকলে ঠিকই জাল আর নৌকার ব্যবস্থা করতাম। না না, এভাবে বসে থাকলে আর চলবে না। আমাকে যে করে হোক কিছু একটার ব্যবস্থা করতেই হবে। বাড়িতে ফিরে এসেছো? হোমা, কই মাছ কই? সেই সকাল থেকে সন্ধে পর্যন্ত নদীর ধারে বসেছিলে কি শুননে? যদি একটা মাছই না পেলে? মাছ পাইনি গো গিন্নি, মাছ পাইনি। অনেক চেষ্টা তো করলাম, কিন্তু মাছ পেলাম না। পাবে কি করে শুনি? পাবেটা কি করে? সকাল হতে না হতে ওই অপয়া অলক্ষী ঘুটে করুণের মুখটা দেখে নদীতে যাও, তাহলে মাছ পাবে কি করে বলো তো? শুধু শুধু এর মাঝে মেয়েটাকে টেনো না তো, মন ভালো নেই, একটু শান্তিতে থাকতে দাও। ও, যত অশান্তি শুধু আমিই করি তাই না? একে তো সংসারটা ঠিকভাবে চলে না, কোথা থেকে এক আপদ খাড়ে জুটিয়েছো। এটা তাড়াতাড়ি বাড়ি থেকে দূর করবে, না আমি চলে যাব? নাও মামা, এই জলটুকু খেয়ে নাও। তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। না রে মা, এখন খাবার আনতে হবে না, আমি একটু পরে খাবো। তুই তোর মামির কথাই কিছু মনে করিস না, জানিস তো তোর মামি একটু ওরকমই। না মামা, আমি কিছুই মনে করিনি। এই নাও, এইটা রাখো। এ কি, তুই আমাকে তোর কানের দুল দিচ্ছিস কেন? এটা আমার মায়ের দেওয়া শেষ স্মৃতি। তোমাকে তো কিছু দিয়ে সাহায্য করতে পারলাম না,
তাই এটা রাখো মামা, এটা বিক্রি করে যে টাকা পাবে তাই দিয়ে একটা জাল আর একটা নৌকার ব্যবস্থা করবে। না 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 না, এটা আমি নিতে পারবো না রে। এটা বরং তোর কাছে রেখে দে। এটা তো শুধু শুধু আমার কাছে ফেলানোই আছে, আমার কোনো কাজে লাগছে না। এটা তুমি নিয়ে কাজে লাগাও মামা, দয়া করে না করো না। দিনু জুলির থেকে কানের দুলটা নিয়ে হাটে গিয়ে শ্যাকরার কাছে বিক্রি করে ভালো দেখে একটা জাল আর নৌকার ব্যবস্থা করলো। জুলিমা, জুলিমা, কই রে মা, কোথায় গেলি? তোর বাবা হাট থেকে এসে ওই ঘুটে কুড়ুনিকে কি করতে ডাকছে, চল তো গিয়ে দেখি। কি হয়েছে মামা, ডাকছো কেন? এই দেখ মা, জাল কিনে এনেছি। তোর কাছে যে আমি ঋণী হয়ে গেলাম রে মা। সে কি মামা, তুমি ঋণের কথা কেন বলছো? আমি তো তোমাদের কাছে আরো ঋণী গো, কতদিন ধরে তোমাদের কাছে আসি। থাক থাক, অত আর আদি খেতে দেখাতে হবে না। এতদিন ধরে বসে বসে আমাদের অন্ন ধ্বংস করেছে, এটা আর কম কিসে? হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি, যা গিয়ে রাতের রান্না বসা। বুলি, শয়তান মেয়ে, ওকে কাজে যেতে বলছিস? তুইও তো নিজে যেতে পারিস, হাতে হাতে কাজ করতে পারিস। সৃষ্টিকর্তা তোদের এই অত্যাচার সহ্য করবে না। মা দেখেছো, বাবা সবসময় আমার সাথে এমন করে, আর ওকে কত ভালোবাসে বলো তো। সৃষ্টিকর্তা সহ্য না করলে না করুক, তুমি ওকে শোকেশে তুলে রাখো। রোজ শোকেশ থেকে পেরে এক নজর দেখে নিও। বলি, চল ঘরে চল। পরের দিন থেকে দিনু তার জালটি নিয়ে রোজ নদীতে মাছ ধরতে যেত। নদীতে জাল ফেলে মাছ ধরে বেশ ভালোভাবেই রোজগার করতে লাগলো। সংসারের অভাব কেটে গেল। বুলি, জুলি, কই রে তোরা? মামা এসেছো, দাও জালটি আমার কাছে দাও। দাঁড়া মা, দাঁড়া, এই দে নতুন জামা। বুলি, এটা নে, এটা তোর। মামা নতুন জামা এনেছো? বাহ, জামাটা তো খুব সুন্দর। ওর জন্য জামা আনার কি দরকার ছিল বাবা? সেদিন তো আমার কতগুলো জামা ওকে দিয়ে দিলাম। আছে বলে জিনিস নষ্ট করতে হবে নাকি? এটা বুলি পড়বে, পরে তোকে দেবে। যা রান্নাঘরে গিয়ে খাবার বাড়গে। এত বড় সাহস! আমার সামনে যদি মেয়েটার সাথে তোমরা এমন করো, তাহলে আমার অগোচরে আর কি কি করো তোমরা ওকে বলো তো? সামান্য একটা ঝিয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? দেখে নেব আমি, দেখে নেব এর শেষ কোথায়। আমার জন্য সংসারে কত অশান্তি, কাল আমি বাড়ি ছেড়ে চলেই যাব, আর কখনো ফিরবো না। পরের দিন সকাল সকাল জুলি ঘুম থেকে উঠে সব কাজ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আমার বেঁচে থাকতে একটু মন চাইছে না। আমি যতদিন ওই সংসারে থাকবো, মামা শান্তিতে থাকতে পারবে না। মৃত্যুই আমার শেষ ভরসা। আমি আমার বাবা মার কাছেই চলে যাব। এই স্বর্ণালী নদীর মতো আমিও একটু পরেই ঠান্ডা হয়ে যাব। পৃথিবীতে আর কেউ আমায় ভালোবাসলো না। নদী, তুই তোর বুকে আমাকে মৃত্যু দিয়ে ভালোবেসে নে। জুলি তার নিজের প্রতি অনেক অভিযোগ জানিয়ে নদীতে ঝাঁপ দিল। হঠাৎ জলের একটা ঘূর্ণিতে সে ঘুরতে ঘুরতে জলের নিচের এক দ্বীপে এসে পৌঁছে গেল। এ কি, পানির নিচে গ্রাম, কত সুন্দর চারপাশের দৃশ্য, একদম স্বপ্নের মতো। কিন্তু আমি যে মরতে চেয়েছিলাম। আমার জলে তোমার মতো দুঃখী মেয়েকে মেরে জলের বদনাম করতে চাই না মেয়ে। তুমি খুব ভালো, সামনে এগিয়ে যাও, তোমার যাত্রা শুভ হোক। তোমাকে ধন্যবাদ স্বর্ণালী জল। বাহ, এখানকার জলও দেখছি কথা বলতে পারি। যাই, আমি বরং গ্রামটি ঘুরে দেখি। কিন্তু চারপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এখানে কি কেউ থাকে না? সে কিছু দূর যাবার পর একটা তীর গাথা পাখি তার সামনে পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে। আহ, ইস, শরীরটা যে বড্ড যন্ত্রণা করছে, কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। আহারে, এত সুন্দর পাখিটাকে কিভাবে তীর ছুড়লো? সত্যি তো, মানুষের মায়া দয়া বলতে কিচ্ছু নেই। ধন্যবাদ বন্ধু, বড্ড উপকার করলে। আর একটু হলেই প্রাণটা বেরিয়েছে তো। যাও বন্ধু,
এবার তুমি বিপদ মুক্ত। তুমি খুব ভালো বন্ধু, তোমার যাত্রা শুভ হোক। কিছু দূর যাবার পর জুলির খুব খিদে পেল। খিদে ক্লান্ত হয়ে সে একটা খেজুর গাছের নিচে বসে পড়ল। বড্ড খিদে পেয়েছে, আর সে পথ চলতে পারছি না। কিন্তু এখানে এখানে কোথায় খাবার পাবো? নাও মেয়ে, এই খেজুর গাছের খেজুর খেয়ে তোমার ক্ষুধা নিবারণ করো। এছাড়া যে তোমায় দেবার মতো আমার কাছে কিছুই নেই। আমি এই খেজুর পেয়ে খুশি। ধন্যবাদ বন্ধু, আমায় খাবার দিয়ে সাহায্য করার জন্য। জুলি পেট ভরে খেজুর খেয়ে আবারও পথ চলতে লাগলো। যেতে যেতে রাস্তায় একটা বুড়ির সাথে দেখা হলো তার, যার মাথায় ছিল এক বোঝা জ্বালানি। অনেক কষ্টে সে জ্বালানিগুলো টানছিল। আহারে, ওই বুড়িটা তো হাঁটতেই পারছে না, কি যে কষ্ট হচ্ছে। এই বয়সে ওনাকে কাজ করে খেতে হচ্ছে। ঠাকুমা, ও ঠাকুমা, একটু দাঁড়াও গো। এই যে ঠাকুমা, তোমার জ্বালানিগুলো আমার কাছে দাও, আমি তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। চল চল মেয়ে, তুই আমার বড্ড উপকার করলি। এখনো অনেকটা পথ যে বাকি, চলতে যে খুব কষ্ট হচ্ছে। চলো, এবার আমার সাথে চলো। জুলি জ্বালানি নিয়ে বুড়ির পিছু পিছু তার বাড়িতে এলো। বস মেয়ে, ঘরে গিয়ে বস। অনেকটা পথ হেঁটে এসেছিস, একটু বিশ্রাম নে। ঠাকুমা, এটা কেমন গ্রাম গো? গাছগাছালি সবাই কথা বলতে পারে, সবাই খুব ভালো গো। তুইও অনেক ভালো, তাই সবাই ভালো। তুই থাকবি এখানে? হ্যাঁ থাকবো। আমার যে যাবার মতো কোনো জায়গা নেই ঠাকুমা, আমি যে বড্ড একা। মন খারাপ করিস না, আজ থেকে তুই আমার কাছেই থাকিস। আজ থেকে তোমায় আর কোনো কাজ করতে হবে না গো, আমি তোমার সব কাজ করে দেব গো। মিষ্টি একটা মেয়ে। বেশ কিছুদিন পার হলো। কে রে মেয়ে, মন খারাপ নাকি? আজ দুদিন এমন চুপচাপ আছিস কেন? হ্যাঁ ঠাকুমা, একটু মন খারাপ। মামার কথা খুব মনে পড়ছে গো। মামাকে বুঝি বড্ড ভালোবাসিস? হ্যাঁ বাসি তো, মামাও যে আমায় খুব ভালোবাসে। বেশ তো, চল তোকে তোর মামার বাড়ি পৌঁছে দিয়ে আসি। তবে তার আগে আমার সাথে এক জায়গায় চল। কোথায় গো ঠাকুমা? আগে আয়, গেলেই বুঝবি। বুড়ি জুলিকে নিয়ে হাঁটতে হাঁটতে বেশ দূরে চলে এলো। একটা উঁচু স্বর্ণের পাহাড় দূর থেকে ঝকমক করছে। ওমা, এত সুন্দর পাহাড়! ও ঠাকুমা, এটা আবার কেমন পাহাড় গো? এটা হলো সোনার পাহাড় মেয়ে। এটা স্বর্ণালী নদীর সোনার পাহাড়। কিন্তু এই পাহাড় জলের উপরে না থেকে জলের এত গভীরে কেন? এ পাহাড় একসময় জলের উপরে ছিল, কিন্তু তোদের পূর্বপুরুষদের লোভের কারণে এই পাহাড় নদীর নিচে গায়েব হয়ে আছে। যা তো, এখান থেকে তোর ইচ্ছে মতো সোনা নিয়ে আয়, আর ওই সোনা বিক্রি করেই দেখবি তুই সারা জীবন সুখে শান্তিতে কাটাতে পারবি। নে, তোর ইচ্ছে মতো সোনা নিয়ে আয়। জুলি সোনার পাহাড়ের কাছে গিয়ে একটা ব্যাগে টুকরো টুকরো বেশ কিছু সোনা নিয়ে ফিরে এলো। রে, এত বড় সোনার পাহাড় থেকে এত অল্প সোনা নিয়ে ফিরলি কেন? এটাই তো অনেক ঠাকুমা, এর চেয়ে বেশি আমার লাগবে না গো। বড় মিষ্টি মেয়ে তুই। আশীর্বাদ করি তোর জীবনটা যেন সুখে শান্তিতে পার হয়। যা, এবার তুই তোর দেশে ফিরে যা। মা, ওই দেখো, জুলি ফিরে এসেছে। কি রে মা, এতদিন কোথায় ছিলি? কত চিন্তা হচ্ছিল তোকে নিয়ে জানিস। তুই বুঝি আমার ওপরে রাগ করে চলে গিয়েছিলি? না গো মামা, তোমাদের ওপর আমার কোনো রাগ নেই। এই তো, আমি আবার ফিরে এসেছি। এই ব্যাগে কি রে মা? সোনা মামা, সব সোনা। কই দেখি দেখি, কেমন সোনা? আয় বারান্দায় আয়। ও মা, এই তো দেখছি একেবারে খাঁটি সোনা। হ্যাঁ রে মা, এত সোনা পেলি কোথায়? ওই ওই স্বর্ণালী নদীতে মামি। স্বর্ণালী নদীতে সোনা? কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? হ্যাঁ গো মামা, আমি ঠিকই বলছি। এরপর জুলি তার মামা মামির সাথে সব খুলে বলল।
ও সত্যি নাকি? তাহলে তুই এত অল্প সোনা নিয়ে কেন ফিরলি? আরো 2-3 ব্যাগ আনতে পারলি না? এই তো অনেক মামি, এত সোনা দিয়ে কি করবে? মাথা মোটা মেয়ে, সোনা দিয়ে লোকে আবার করে কি? হ্যাঁ, থাককে যাক। মা বলি, চল মা, আমি আর তুই মিলে এবার সোনা আনতে যাবো। 4-5টা ব্যাগ নিয়ে চল মা। হ্যাঁ মা, চলো চলো। রোজ ওই পাহাড় থেকে সোনা এনে আমরা আমাদের বাড়িতেই সোনার পাহাড় গড়িয়ে ফেলবো। এই জুলি, চল তো, আমাদের দেখিয়ে দিয়ায় তুই কোন জায়গায় ছাপ দিয়েছিলি। গিন্নি, বেশি লোভ ভালো না। এ তো অনেক সোনা, বাকিটা জীবন আমাদের খুব ভালোভাবে কেটে যাবে। চুপ করো তো, তোমার এই ছোট মানসিকতার জন্য তুমি সারা জীবন গরিব থেকে গেলে। বেশি কথা বলো না, চুপচাপ আমার সাথে এসো। তারা সকলে বাড়ি থেকে বেরিয়ে স্বর্ণালী নদীর ধারে এলো। বল বল দেখি, তুই কোথায় ছাপ দিয়েছিলি? এই তো মামি, ওই যে ওখানে। তবে শোনো মামি, আরেকবার ভেবে দেখো তোমাদের এটা করা ঠিক হচ্ছে কিনা। হতচ্ছাড়া অপয়া হিংসুটে মেয়ে, হিংসা, খালি হিংসায় জ্বলে পড়ে মরে যাচ্ছে। বেশি সোনা নিয়ে ফিরে এসে তোর ওই অল্প সোনা মুখে ফেলে দেবো। মা বলি, চল ছাপ দে মা। তারা দুজনে নদীর জলে ঝাঁপ দিল, আর সাথে সাথে নদীর জল কালো হয়ে তাদের দুজনকে নিচে টেনে নিয়ে যেতে লাগলো। বাঁচাও দিদি, বাবা, কিচ্ছু দেখতে পাচ্ছি না। দিদি নিচে টেনে নিয়ে যাচ্ছে। বাবা, ও বাবা, বাঁচাও। ওগো ওগো, তুমি কোথায়? ওগো বাঁচাও, আমাদের বড় ভুল হয়ে গেছে। জুলিমা, মা বাঁচা। যেমন কর্ম তেমনি ফল। এদের মতো মানুষদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। দয়া করো জলস্তর, দয়া করো তুমি আমার মামি আর বোনকে ফিরিয়ে দাও। দয়া করো, ওরা ছাড়া যে আমার কেউ নেই। ওরা ছাড়া যে আমাদের বাড়িটা শূন্য। তুমি খুব ভালো মনের মানুষ। তোমার ভালো মনের মানসিকতার জন্য আজ আমি এদের ফিরিয়ে দিলাম। ধন্যবাদ জলস্তর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ক্ষমা করে দে মা, তুই আমায় ক্ষমা করে দে। তোর সাথে যে অন্যায় করেছি তা ক্ষমা করার মতো না। তবুও বলছি, তুই আমায় ক্ষমা করে দে। মামি, করছোটা কি? আমি তো তোমার মেয়েই, বলো। মেয়ের কাছে কেউ এভাবে ক্ষমা চায়? দিদি রে, তুইও আমায় ক্ষমা করে দিস। এখন থেকে আর কোনো দিন তোর সাথে খারাপ ব্যবহার করব না। পাগলি বোন আমার, ওর পরে কখনোই আমার রাগ ছিল না। আজ আজ যে আমার পরম আনন্দের দিন। কত বছর পরে আবারও আমি একটু সুখের ছোঁয়া পেলাম। আজ আমার বড্ড আনন্দের দিন। চলো এবার সকলে বাড়ি ফিরে চলো। চল বোন, তোর সাথে সারাদিন অনেক গল্প করব। কত কথা জমে আছে পেটে। নিধারামপুর গ্রামে রমেশ নামের এক লোক বাস করত। সে কোনো রকমে দিন পার করত। একদিন, না, এভাবে আর সংসার চলছে না। কি যে করি, সারাদিন কাজ করি, তবুও ছেলেটার মুখে ভালো কোনো খাবার তুলে দিতে পারি না। খুব পানি পিপাসা পেয়েছে। এখন পানি কোথায় পাই? আজকে পানি টানতেও ভুলে গিয়েছিলাম। অনেক ক্ষুধাও পেয়েছে। ওই তো একটা নদী। আমি বরং ওই নদী থেকে কিছু পানি খাই, আর কিছু পানি নিয়েও যাই। ভাত খাওয়ার সময় তো লাগবে। রমেশ এই বলে কিছু পানি নিয়ে খেল, আর কিছু পানি নিয়ে রমেশ সেখানে এসে যখন খাবার খেতে যায়, তখনই এক বৃদ্ধ লোক সেখানে আসে। বাবারে, আমাকে কিছু খেতে দিবি? অনেক খিদে পেয়েছে, কাল থেকে না খেয়ে আছি রে। কেন দেব না? তবে আমি কিন্তু ঝাল পেঁয়াজ দিয়ে ভাত খাচ্ছি। আমার তাতেই হবে রে বাবা। তবে তোর এই খাবারে কি পেট ভরতো? আমরা যে অনেক গরিব, একবেলা ভাত খেতে পারি, এটাই উপরওয়ালার কাছে অনেক শুকরিয়া। এই নিন, আপনি খান। রমেশ তার খাবারগুলো বৃদ্ধকে দিল। খাবার খেয়ে বৃদ্ধ লোকটা বলল, বাবা, তুই এই পেয়ারাটা খা।
তুই নিজে না খেয়ে আমাকে খেতে দিচ্ছিস কেন? তোর তো খিদা পেয়েছে বাবা। আমার লাগবে না, তোমার যখন আবার খিদা লাগবে তখন তুমি পেয়ারাটা খেও, কেমন? আমার কাছে আরো আছে বাবা, তুই বরং পেয়ারাটা খেয়ে নিস, আমি আসি এখন। এই বলে বৃদ্ধ লোকটা যখন চলে যাচ্ছিল তার থলে থেকে একটা আখের চারা পড়ে যায়। আরে, উনার থলি থেকে কি পড়ল? ওমা, এটা তো একটা আখের চারা। উফ, উনি তো অনেক দূরে চলে গিয়েছে। আমি বরং ওদিকে গিয়ে দেখি আখের চারাটা ফেরত দিতে পারি কিনা। এই বলেই রমেশ আখের চারাটা নিয়ে বৃদ্ধ লোকটার পেছন পেছন যেতে লাগলো আর বৃদ্ধ লোকটাকে ডাকতে লাগলো। বাবা, ও বাবা, একটু দাঁড়াও। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমার থলে থেকে একটা আখের চারা পড়ে গেছে। হঠাৎ করে বৃদ্ধ লোকটা উধাও হয়ে গেল। এ কি, উনি তো এখানেই ছিল, গেল কোথায়? হারিয়ে গেল নাকি? এক কাজ করি, আরো কিছু সময় দেখি উনি যদি ফেরত আসে। রমেশ এই বলে আবারও তার কাজে লেগে পড়ল। কিছুক্ষণ পর ওহ, ক্ষুধা পেয়েছে। আমি বরং পেয়ারাটা অর্ধেকটুকু খেয়ে বাকি অর্ধেকটা ছেলেটার জন্য নিয়ে যাই। কতদিন হলো ফল খায় না, কবে যে ফল খেয়েছে মনে নেই। অনেক সময় তো অপেক্ষা করলাম, এদিকে বিকালও হয়ে আসছে। আমি বরং বাড়ির দিকে চলে যাই। রমেশ কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে গেল। রমেশ কি দেখে তার বউ বলে উঠল, কি ব্যাপার, তোমার বাড়ি আসতে এত দেরি হলো যে? সেই সকালে গেছো আর এখন তো বিকেল হতে চলল। আর বলো না গো, এক বৃদ্ধ বাবার সাথে দেখা হয়েছিল, তার জন্য অপেক্ষা করতে গিয়ে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, বৃদ্ধ বাবার জন্য কেন অপেক্ষা করছিলে? তবে শোনো, রমেশ তার বউকে সব খুলে বলল। এখন আমাকে একটু পানি দাও দেখি, গলাটা শুকিয়ে গেছে আমার। আচ্ছা দিচ্ছি। ঠিক তখনই রমেশের ছেলে এসে বলল, বাবা, বাবা, এই আখের চারাটা আমাদের জমিতে লাগিয়ে দিও। বাবা, তুই নে চারাটা, তুই লাগিয়ে দিয়ায়। আজ আমার অনেক কষ্ট হচ্ছে রে, যা বাবা তুই লাগিয়ে দে। ঠিক আছে বাবা। রমেশের ছেলে রমেশের কাছ থেকে আখের চারাটা নিয়ে তাদের সবজি খেতে লাগিয়ে দিল আর তারপর সে বাড়িতে চলে এলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে তারা যে যার মতো ঘুমিয়ে পড়ে। পরের দিন এত অল্প জমি, তার উপর সবজি চুরি করে মানুষ সব নিয়ে যাচ্ছে। আমাদের এই জমি থেকে যে ফসল উঠে তাই দিয়ে তো সংসার চালানোই দায়। মানুষ সবকিছু জেনেও কেন চুরি করছে? সারা বছর যে কেমন করে চলবো একমাত্র উপায় আল্লাহ জানে। যাই হোক, এখন বাড়ি চলো। তার উপর আমাদের সবজিগুলো ভালো হয়নি এবার। এই বলতেই রমেশের চোখ ওই আখ গাছের ওপর পড়ল। ও মা, এই আখ গাছটা কোথা থেকে এলো গো? আমি কাল আখ গাছটা লাগিয়েছিলাম, সেটাই তো, কিন্তু একদিনে এত বড় হলো কিভাবে? বাহ, একদিনে বেশ বড় হয়ে গিয়েছে। কি আশ্চর্য আখ গাছ! যাই হোক বাবা, তোমরা বাড়ি যাও, আমি আখ গাছটায় পানি দিয়ে আসছি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি আসিস কিন্তু। এই বলে রমেশ ও তার বউ বাড়ির দিকে রওনা দিল আর রমেশের ছেলে আখ গাছটায় পানি দিতে লাগলো। ঠিক তখনই এক বৃদ্ধ মহিলা এসে বলল, কে রে দাদু ভাই, গাছে পানি দিচ্ছিস? হ্যাঁ দিদা। আমার না অনেক দিন ধরে চাল কুমড়ো খেতে খুব ইচ্ছে করছে। তোর কাছে কি চাল কুমড়ো আছে? যদি আমায় একটা চাল কুমড়ো দিবি দাদু ভাই? তুমি যখন খাবারের জন্য চাল কুমড়ো চাচ্ছ, আমাদের গাছে তো একটাই চাল কুমড়ো আছে, সেটাই না হয় তোমাকে দিয়ে দিচ্ছি। তোমার বাবা মা বকবে না তো? না না দিদা, বাবা মা জানলে বরং খুশি হবেন। ধন্যবাদ দাদু ভাই, দেখবে তোমার অনেক ভালো হবে। তোমাদের সব অভাব অনটন
খুব তাড়াতাড়ি চলে যাবে, আমি আসি তবে। আচ্ছা দিদা, আমিও যাই। রমেশের ছেলে বাড়িতে এসে তার বাবাকে বলল, বাবা জানো, একটা দিদা এসে বলছিল তার নাকি চাল কুমড়ো খেতে খুব ইচ্ছে করছে। আমাদের কাছে যে চাল কুমড়োটা ছিল সেটা দিয়ে দিয়েছি বাবা। আমি মনে করেছিলাম ওই চাল কুমড়োটাই আজ রান্না করব, কিন্তু তুই তো সেটা বৃদ্ধ মহিলাকে দিয়ে দিলি। তবে আজ যে আমাদের না খেয়ে থাকতে হবে। আহা গিন্নি, এত চিন্তা করো না, ছেলেটা তো ভালোই করেছে। কাল যে কাঠগুলো এনেছিলাম সেটা বরং বিক্রি করে বাজার করে আনবো, তুমি তাই রান্না করো। তুমি যে বলেছিলে শীতের কাপড় চোপড় কিনবে। বলেছিলাম তো, তবে মনে হচ্ছে এ বছর শীত তেমন পড়বে না। শীতকাল শুরু হয়েছে কবে, এখনো শীত পড়ার নাম গন্ধ নেই। কাল সারাদিন তেমন খাওয়াও হয়নি। যদি বাজার না করি তবে কি খাবো বলো? আমি কাঠগুলো বাজারে নিয়ে যাচ্ছি। রমেশ এই বলেই তার কাঠ নিয়ে বাজারে গেল। তার কাঠ ভালো না হওয়ায় কেউ কাঠ নিতে চায় না। রমেশ অনেক জনের কাছে কাঠ বিক্রির চেষ্টা করতে থাকে। শেষে একজন বলে, বলছি এ কাঠ তো ভালো নয়, একেবারে শুকনো কাঠ, জ্বালানি হিসেবে বিক্রি করা যেতে পারে। আমি তোমাকে এই কাঠগুলোর জন্য অল্প কিছু টাকা দিতে পারি। এই নাও 80 টাকা। ভাই, অনেক কষ্ট করে কাঠগুলো কেটেছি, 80 টাকায় হয় বলুন এতগুলো কাঠ? তাহলে তুমি তোমার কাঠগুলো নিয়ে যাও বাপু, আমি নিতে পারবো না। আচ্ছা ভাই, আপনি 80 টাকায় দিন আমাকে। রমেশ টাকা নিয়ে চালের দোকান থেকে চাল কিনে বলল, চাল কিনে তো সব টাকাই শেষ হয়ে গেল, এখন বাজার করব কি দিয়ে? কি আর করার, বউকে শাক রান্না করতে বলবো কি? রাতের বেলা পেট ভীষণ খালি লাগছে, আর একটু কি ভাত পাওয়া যাবে? তাছাড়া শুধু শাক রান্না করেছো কেন? তুই তো দেখছিস রে বাবা, জমি থেকে সব সবজি চুরি করে নিয়ে গেছে। একটা চাল কুমড়ো ছিল, তাও তো দিয়ে দিয়েছিস। কাল জমিতে নতুন সবজি হলে হয়তো রান্না করতে পারবো। এই নে, দুটো ভাত খেয়ে নে। বাবা, তুই একটু ধৈর্য ধর, ওপরওয়ালা দেখবি ঠিকই আমাদের সাহায্য করবে। এরপর খাবার খেয়ে যে যার মতো শুয়ে পড়ল। পরদিন সকালে, মা, বাবা, আমি সবজি খেতে যাচ্ছি। আজ আমি শাক দিয়ে ভাত খেতে পারবো না মা। যা। রমেশের ছেলে জমিতে এসে দেখল, আরে, এই আগ গাছ তো আমি 2 দিন আগেই লাগিয়েছি মাত্র। কি আজব কাণ্ড! তুমি এই 2 দিনেই দেখি অনেক বড় হয়ে গেছো। কেমন অদ্ভুত আগ গাছ তুমি! এমন জাদুর আগ গাছ তো আমি আগে কখনো দেখিনি। যাই যাই, আমি বরং বাবা মাকে খবর দিয়ে আসি। রমেশের ছেলে রমেশকে সব খুলে বলল। সব শুনে রমেশ তো অবাক হয়ে বলল, কি বলছিস? কাল তো দেখেছিলাম একটু বড় হয়েছে, আজ আমাকেও ছাড়িয়ে গিয়েছে। আগ গাছ এত তাড়াতাড়ি বড় হয় নাকি? তুই মনে হয় স্বপ্ন দেখেছিস, কিংবা ভুল দেখেছিস। আমি সত্যি বলছি বাবা, আমি স্বপ্ন দেখিনি। ওই আগ গাছ অনেক বড় হয়ে গিয়েছে। ছেলেটা যখন এত করে বলছে, তখন চলো না গিয়ে একটু দেখে আসি। আচ্ছা আচ্ছা, চলো। এই বলে তারা তিনজন জমির দিকে রওনা দিল। জমিতে যেয়ে রমেশ বলল, আরে, ও তো মিথ্যা কিছু বলেনি। আগ গাছটা তো সত্যি অনেক বড় হয়ে গেছে। ওগো, এমন জাদুর আগ গাছ আমি দেখবো তা কখনো ভাবতে পারিনি। সবই উপরওয়ালার দয়া। মা দেখো, লাউ আর চাল কুমড়ো গাছ কেমন শুকিয়ে গিয়েছে। কি আর করবো রে বাবা। আমি এক কাজ করি, আমি বরং আমাদের আগ গাছ থেকে দুটো আখ কেটে নিয়ে যাই। দাঁড়াও মা, আমি কেটে দিচ্ছি। রমেশের ছেলে তাদের আখগুলো কাটে। এরপর তারা তিনজন বাড়ি চলে আসে। তোমরা একটু বসো, আমি রান্না করে আসি। ঠিক আছে মা। বাবা, এই আখ দুটো নিয়ে আয় তো, খেয়ে দেখি কেমন। আচ্ছা বাবা, নিয়ে আসছি। রমেশের ছেলে আখগুলো নিয়ে বাড়ি ফিরে এলো।
রমেশ আখ কেটে খেয়ে বলল, বাহ, কি সুন্দর মিষ্টি। হ্যাঁ বাবা, কিন্তু আমাদের আখ গাছটা তো 2 দিন আগে লাগিয়েছি, তাহলে 2 দিনে এত বড় হলো কেমন করে? এত আখ হলো কেমন করে? জানি না বাবা, এমন আশ্চর্য জাদুর আখ আমি আগে কখনো দেখিনি। সবই ওপরওয়ালার ইচ্ছা রে বাবা। রমেশ আর রমেশের ছেলে আরো কিছুক্ষণ বসে কথা বলল। রমেশের বউয়ের রান্না শেষ হলে সবাই একসাথে খেতে বসে। অন্যদিকে রমেশের জমিতে রাতে চুপি চুপি ওই বৃদ্ধ মহিলাটা চুরি করতে যায়। তোরা করবি সবজি চাষ, আর আমি তোদের সবজি চুরি করে বিক্রি করব। লাউ গাছে বড় বড় 2টো লাউ হয়েছে, নিয়ে নি। ও মা, এখানে তো দেখছি একটা আখ গাছও আছে। গাছে এত বড় বড় আখ আমি তো কখনো দেখিনি। গাছে দেখছি ভালোই আখ হয়েছে। যাই, আখ থেকে কিছুটা আখ কেটে নি। এই আখগুলো বিক্রি করে আমার কমপক্ষে 20 দিন ভালোই কেটে যাবে। এই বলে বৃদ্ধ মহিলাটি যখন আখ গাছে হাত দেয়, ঠিক তখনই আখ গাছের আখগুলো ওই বৃদ্ধ মহিলাটিকে বেঁধে ফেলে। কি হচ্ছে আমার সাথে? এটা কি জাদুর কাজ নাকি? আরে আখ, আমায় বেঁধে ফেললি কেন? এখন কি হবে? ছেড়ে দে, আমার খুব ব্যথা লাগছে। আমার ভুল হয়েছে, আমি আর চুরি করব না। আখ গাছ, ও আখ গাছ, আমায় তুমি ছেড়ে দাও। পরদিন সকালে দিদা, তুমি? তোমাকে এমন আখ গাছ আটকে রেখেছে কেন? আসলে মানে কি হয়েছে খালাম্মা? দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে ছাড়ানোর ব্যবস্থা করছি। দাঁড়াও দাঁড়াও। তখনই হঠাৎ করে আখ গাছ কথা বলে উঠল। লাভ হবে না, তুমি ওখানেই দাঁড়িয়ে যাও। এই আখ তো দেখছি সত্যি জাদুর আখ। কেমন করে মানুষের মতো কথা বলছে? আমি কথা বলতে পারি। তোমরা গরিব কিন্তু অনেক ভালো, সহজ সরল, তাই আমি তোমাদের সাহায্য করতে এসেছি। তুমি অনেক ভালো গাছ। এই যে বুড়ি, তুমি এদের অনেক জ্বালিয়েছ। এরা তো গরিব মানুষ, সবজি বিক্রি করে কটা কাঠ বিক্রি করে এরা একবেলা খেয়ে না খেয়ে বাঁচে, আর তুমি কি না এদের সবজি চুরি করছো? আসলে আসলে আমি একদিন শাক চেয়েছিলাম, গাছ ছোট হওয়ায় বলেছিল বড় হলে নিতে। সেই দিন আমার খুব মন খারাপ হয়েছিল, আর তাই জন্যই আমি এমন করি। সে তো বলেছিল বড় হলে তোমায় শাক দেবে। তুমি অন্যায় করেছো, এই শাস্তি তুমি ঠিকই পাবে। না না, উনাকে ছেড়ে দাও আগ গাছ, উনাকে আর মেরো না, বেচারা মরে যাবে। রমেশের কথা শুনে আগ গাছ বৃদ্ধ মহিলাকে ছেড়ে দিল আর বলল, তোমাদের কথা শুনে ওকে আমি ছেড়ে দিলাম, তবে এই কথা যদি তুই কাউকে বলেছিস তাহলে তুই আর বাঁচবি না। আমি কাউকে কিছু বলবো না, নিজের প্রাণ বাঁচানো ফরজ। এই বলে বৃদ্ধ মহিলা সেখান থেকে চলে গেল। এরপর বলি, তোমার গাছে তো কত আখ হয়েছে। এত আখ তো আমি আগে কখনো দেখিনি। আমি দেখিনি আর তুই দেখবি কেমন করে? সাধারণ আখ গাছ এত বড় হয় না। আমি তোমাদের সাহায্য করতে এসেছি, তাই তো বড় বড় আখ দিচ্ছি। শোনো রমেশ। হ্যাঁ বলো আগ গাছ, বলো। তুমি ওই আখগুলো বাজারে বিক্রি করবে আর গরিবদের সাহায্য করবে। কখনো গরিবদের অবহেলা করবে না, বুঝেছো? তুমি যতদিন সত্যের পথে থাকবে ঠিক ততদিন এই গাছেরও ফলন থাকবে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমার সব পরিশ্রম ও ধৈর্যের পুরস্কার হিসেবে ওপরালা এই আগ গাছগুলো দিয়েছেন। আমি এখন থেকে গরিবদের সাহায্য করব। এরপর থেকে রমেশ সপ্তাহে 2 দিন আখ নিয়ে বাজারে বিক্রি করে। এইভাবে রমেশের সংসারে অভাব অনটন দূর হয়ে যায়, আর ওই জাদুর আখ গাছও খুব ভালো আখ দেয়। এক গ্রামে দিনু তার 2 মেয়ে নুরি ও তরিকে নিয়ে বাস করত। দিনুর সংসারের অবস্থা খুব একটা ভালো ছিল না। তাদের সংসারটা কোনো রকমে টেনে টুনে চলত। এদিকে দিনুর বয়স হওয়ায়
একদিন সে বেশ অসুস্থ হয়ে পড়ল। মা নুরি, তোরি, তোরা কোথায় মা? আমার এই অন্তিম মুহূর্তে তোরা দুই বোন আমার পাশে আয় মা। এমন কথা বলো না বাবা, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে সে আমাদের পৃথিবীতে আর কেউ থাকবে না বাবা, আর কেউ থাকবে না। মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না মা। আমি যা বলি তোরা দুই বোন মন দিয়ে শোন। জঙ্গলের পূর্ব পাশে পুকুরের ধারে একটা জাদুর আম গাছ আছে। তোরা দুই বোন সেই গাছটির কাছে গিয়ে তোদের মনের কথা বলিস। দেখবি আম গাছ তোদের মনের ইচ্ছা পূরণ করবে। আচ্ছা বাবা, যাবো। তুমি আগে সুস্থ হয়ে নাও, তোমাকে সাথে নিয়ে আমরা একসাথে যাবো। আমার যে সময় শেষ মা, আমি আর বাঁচব না রে। বাবা, বাবা কথা বলো বাবা। কিছুদিন তারা দুবোন বাড়ি থেকেই বের হলো না। এদিকে ঘরের খাবারও প্রায় শেষ হয়ে এলো। বোন, এবার আমাদের সেই গাছের কাছে যাওয়া উচিত। ঘরে কোনো খাবার নেই, আমরা যদি আম গাছটির কাছে গিয়ে কোনো সাহায্য পাই। হ্যাঁ বোন, চল এক্ষুনি বের হই। জানি না বাবা কিভাবে আমাদের আম গাছটির কথা জানালো। তারা দু বোন জঙ্গলে আম গাছটির উদ্দেশ্যে বের হলো। জঙ্গলের পূর্ব পাশে গিয়ে দেখলো তার বাবার কথা অনুসারে পুকুর ধারে একটা আম গাছ আছে। তুমি কি সেই জাদুর আম গাছ? যদি তুমি জাদুর আম গাছ হয়ে থাকো তবে দয়া করে আমাদের সাথে কথা বলো। হ্যাঁ, আমি জাদুর আম গাছ। তোমরা আমার কথা জানলে কিভাবে? আমার বাবা মরার আগে তোমার কথা বলে গেছে, তাই আমরা দু বোন এসেছি তোমার কাছে সাহায্য চাইতে। তোমার বাবা? ও, বুঝতে পেরেছি, তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। আমি যে জাদুর গাছ সেটা তোমার বাবা জানতো, তবে সে কষ্ট করেছে, কিন্তু কখনো আমার কাছে কিচ্ছু চায়নি। তোমার বাবার সততার জন্য তোমাদের আমি সাহায্য করতে পারি। বলো বলো, তোমাদের কি সাহায্য লাগবে? মানে আসলে আমরা খুব গরিব জানো, আমাদের ঘরে খাবারের মতো কিছু নেই। দু বোন কি করব কিছু ভেবে না পেয়ে তোমার কাছে এসেছি। বেশ বেশ, ভালোই করেছ। এই নাও, এই চারা গাছটি তোমাদের বাড়িতে লাগিয়ে দিও। এতে সারা বছর যে ফল হবে তাতে তোমাদের দু বোনের সংসার ভালোভাবেই চলে যাবে। ধন্যবাদ তোমাকে আম গাছ, তোমার এই ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। বেশ বেশ, এবার তোমরা আসতে পারো। তারা দু বোন বাড়ি ফিরে উঠোনের এক কোণে আমের চারাটি লাগিয়ে দিল। আমের চারাটি লাগানোর সাথে সাথেই একটা বড় আম গাছে পরিণত হলো এবং পুরো আম গাছে আমে ভরপুর হয়ে গেল। আরে বোন, এইটা আমি কি দেখছি রে? একটা আম গাছে এত আম হতে পারে? এ তো জাদুর আম গাছের দেয়া, তাই হয়তো বা এত আম ধরেছে। দিদি চল, আমরা আম পেড়ে বিক্রি করে চাল ডাল যা লাগে সব নিয়ে আসি। তারা দু বোন গাছটি থেকে আম পেড়ে তা বাজারে নিয়ে গেল বিক্রি করতে। আমগুলো বাজারে বিক্রি করে চাল ডাল কিনে তারা বাড়ি ফিরে এলো। এভাবে বেশ ভালোভাবেই তাদের সংসার চলতে লাগলো। কিন্তু কিছুদিন বাদেই গাছ থেকে আম চুরি হওয়া শুরু করলো। এই কালু, ওই তাড়াতাড়ি আমগুলো পার। শোন, আজ থেকে আমরা অন্য কিছু চুরি না করে প্রতিদিন এই আম চুরি করব, বুঝলি?
হ্যাঁ রে হাবুদা, এই আম বেচে এদের দু বোনের সংসার দেখছিস কেমন রমরমা করে চলছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, এবার আম পেরে আন। শোন, যেন কোনো শব্দ না হয়। পরদিন সকালে তারা দুবোন ঘুম থেকে উঠে দেখে উঠোনে বেশ কিছু আম পড়ে আছে। বোন, মনে হচ্ছে কেউ আমাদের আম গাছ থেকে আম চুরি করেছে। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। এই আম গাছটি যেহেতু আমাদের দুবোনের, তখন আমরা দুবোন প্রতিদিন গাছটিকে পাহারা দেব। একদিন তুই আর একদিন আমি। আচ্ছা ঠিক আছে বোন, তাই হবে। আজ রাতে তাহলে আমি পাহারা দেব, কাল তুই দিস। সেদিন রাতে তরি আম গাছটিকে পাহারা দিতে লাগলো। চোর দুটি এসে তরিকে দেখে ফিরে গেল। এরা কাল বুঝতে পেরেছে, বুঝলি কালু? তাই মনে হয় ওই গাছ পাহারা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাবুদা, আমাদের আর আম চুরি করা হবে না গো। পরদিন রাতে নুরি আম গাছটিকে পাহারা দিল। এভাবে দুবোন প্রতি রাতে আম গাছ পাহারা দিতে লাগলো। এদিকে সেই জাদুকরি আম গাছটি বলল, এবার সময় এসেছে ওদের পরীক্ষা করার। আমি কাউকে কিছু দিলে তাকে অবশ্যই পরীক্ষা করি, জিনিসটা ভুল মানুষকে দিলাম না সঠিক মানুষকে। পরদিন রাতে সেই গাছটি একটা বুড়ির রূপ নিয়ে হাজির হলো তরির কাছে। এই যে মা, আমাকে কিছু আম দেবে? আজ দুদিন হলো পেটে কিছু পড়েনি, আমি যে খুব ক্ষুধার্ত রে মা। হ্যাঁ বুড়িমা, নিশ্চয়ই দেব। এই নাও, এই আমগুলো খেয়ে পেট না ভরলে তুমি আরো কয়েকটা নিও বুড়িমা। তুমি অনেক ভালো মেয়ে রে বাবা, আমার আর লাগবে না, এইটাই হয়ে যাবে। তাহলে আজ আমি আসি রে মা। পরের দিন রাতে গাছটি বুড়ি সেজে এলো নুরির কাছে। মারে, আমায় কিছু আম দেবে? বাড়িতে নাতি নাতনিরা না খেয়ে আছে, তাদের জন্য আমি কোনো খাবার জোগাড় করতে পারছি না। যদি কয়টা আম দিতে তবে খুবই উপকার হতো রে মা। হ্যাঁ বুড়িমা, অবশ্যই দেব। এই নাও আম, এগুলো নিয়ে তুমি তোমার নাতি নাতনিদের খেতে দিও। তোরা দুবোনই খুব ভালো রে মা। কিরে দিদি, কার সাথে কথা বলছিস? আরে বুড়িমা, আজ যে তুমি আবারও এসেছো? হ্যাঁ রে, আমি তোদের দুবোনকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। তোদের দুবোন পরীক্ষায় পাশ করেছিস। মানে? মানে আমি কোনো বুড়ি নই, আমি সেই জাদুর আম গাছ। তোমাদের সততায় আমি মুগ্ধ হয়েছি। এবার বলো নুরি, কি চাই তোমার? আমি তোমায় তাই দেব। সত্যি বলছো? আমি যা চাই তুমি আমায় তাই দেবে? আমি চাই বড় বাড়ি আর প্রচুর অর্থ সম্পদ, হিরে মুক্ত। আচ্ছা বেশ, এই নাও তোমার প্রাসাদ। ওই প্রাসাদের ভেতর সব পাবে। এবার তরি, বলো তোমার কি চাই? আমার তেমন কিছু চাই না গো জাদুর গাছ। আমি চাই আমি এই গাছে সারা জীবন যেন আম পাই, যেটা বিক্রি করে আমি আমার সংসার চালাতে পারি। আচ্ছা বেশ, তবে তাই হবে। বুড়ি জাদু করে তরির গাছের ফল আরো বাড়িয়ে দিল। এদিকে নুরি তার প্রাসাদে আরাম আয়েশে দিন কাটাতে লাগলো। আর ওইদিকে তরি ওই গাছটি সহ বড় একটা আমের বাগান করলো। তরির সংসারও ভালোই কাটছিল। যা আছে তাই অনেক, বেশি অর্থ সম্পদের আমার কোনো দরকার নেই। সুখে দুঃখে সংসারটা এভাবে চললেই হলো। এদিকে নুরির অগাধ ধন সম্পদ থাকা সত্ত্বেও তার যেন মন ভরছিল না। না না, এত কম সম্পদে আমার হবে না। মনে হচ্ছে
আমার আরো টাকা পয়সা হলে অনেক ভালো হতো, অনেক খুশি হতাম আমি। কিছুদিন পরে আম গাছটি একটা সাধুর রূপ নিয়ে এলো নুরির বাড়িতে। মা, আমাকে একটু সাহায্য করবে? আজ 2 দিন হলো পেটে কোনো দানা পানি পড়েনি। যদি কিছু টাকা দিতে তবে কয়েকদিন বেশ আরাম করে খেতে পারতাম। কোথা থেকে আসো তোমরা শুনি? মানুষের কাছে হাত পাততে কি তোমাদের লজ্জা করে না? সাধু তার রূপ পরিবর্তন করে সেই জাদুর গাছের রূপে ফিরে এলো। গাছ, তুমি আমাকে ক্ষমা করো গাছ, আমি বুঝতে পারিনি এই সব তোমার। তুমি নিয়ে যাও গাছ। হ্যাঁ, নিতেই তো হবে। আমার জিনিস আমি কোনো অহংকারের কাছে রাখি না। আজ থেকে তুই আমার দেওয়ার সব জিনিস থেকে বঞ্চিত হলি। পরের দিন গাছটি একটা পথিক সেজে হাজির হয় তরির কাছে। মারে, আমি খুব ক্লান্ত, আমাকে তোমার গাছের নিচে একটু বিশ্রাম করতে দেবে? হ্যাঁ বাবা, কেন নয়, তুমি এখানে বসে বিশ্রাম নাও। এই নাও, এই আমগুলো খাও, দেখবে তোমার ক্লান্তিও দূর হবে। ধন্যবাদ মা, তুই কি আমাকে চিনতে পেরেছিস? না না বাবা, পথ দিয়ে তো কত মানুষ যায়, গাছের নিচে বসে বিশ্রাম নেয়, কতজনের আমি চেহারা মনে রাখবো বলো তো? সাধু গাছ তুমি? হ্যাঁ আমি। তোমার কাজে আমি খুব খুশি হয়েছি মা। নিজে পরিশ্রম করে তুমি এত বড় একটা আম বাগান করলে, তবুও তোমার মনে বিন্দু মাত্র অহংকার নেই। মানুষকে সাহায্য করার মন তোমার আছে, আর এর জন্য আমি খুশি হই, তোমাকে কিছু দিতে চাই। এটা রূপোর আম গাছ, এই গাছের কাছে তুমি যা চাইবে গাছ তোমাকে তাই দিবে। এমনকি এই রূপোর আম তুমি বিক্রিও করতে পারবে। ধন্যবাদ সাধু গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর থেকে তরি বেশ ধনী হয়ে গেল, আর গ্রামের গরিব দুঃখী মানুষদেরও সাহায্য করত। তরির সততায় গ্রামের লোক তরিকে খুব ভালোবাসতো।